প্রতিবেদনের শুরুতেই আপনাদের একটি ছবি দেখাই, একদম লেটেস্ট একটি ছবি, যেখানে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা, অর্থাৎ যারা আলাদা ব্লক করতে চাইছেন বা আগামী দিনে এনডিএকে সমর্থন করতে চাইছেন, মূল তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে পৃথক হতে চাইছেন, এবং যারা কিনা আগামীকাল লোকসভা স্পিকার ওম বিড়লাকে এই সংক্রান্ত একটি চিঠি বা রেজলিউশন দেবেন, যাতে আলাদা একটি ব্লক করা যায় এবং যাতে এনডিএর দিকে অর্থাৎ লোকসভার অধিবেশনে সরকার পক্ষের দিকে তাদেরকে যেন জায়গা দেওয়া হয়। সেই লেটেস্ট ছবি এটা হলো কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়ির ছবি, যেখানে বিজেপির আর এক নেতা নিশিকান্ত দুবেও হাজির ছিলেন। এবং আপনারা ছবিতে দেখুন, পরপর পরপর সবাই বসে রয়েছে, যে নামটি নিয়ে খুব বেশি করে আলোচনা হচ্ছে, সায়নী ঘোষ, তিনিও উপস্থিত রয়েছেন এবং এদিন সকালেই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আর এই বৈঠকের নেতৃত্বে যারা দিচ্ছেন, একদম মোস্ট সিনিয়র কয়েকজন সাংসদ, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় এবং সবচেয়ে বর্ষিয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু রয়েছেন। তো এখনো পর্যন্ত এই হলো সিচুয়েশন। এই প্রতিবেদনে আমি মূলত আপনাদের সামনে তিনটি বিষয় তুলে ধরব। এক, সায়নী ঘোষ, যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, কারণ কেউ কল্পনাতেও ভাবতে পারেননি বিদ্রোহী হয়ে যাবেন সায়নী ঘোষ। বরং যখন কাকলি ঘোষ দস্তিদার কিংবা শতাব্দী রায়দের নেতৃত্বে দিল্লিতে বিদ্রোহী সাংসদরা জোট বাঁধছিলেন, তখন এই সায়নী ঘোষই সর্বপ্রথম প্রতিবাদ করেছিলেন, মুখ খুলেছিলেন এবং বলেছিলেন এই সকল বেনজলরা যত তাড়াতাড়ি বেরিয়ে যায় ততই দলের পক্ষে মঙ্গল। তো সেই সায়নী ঘোষ 180 ডিগ্রি ঘুরে গিয়ে হঠাৎ করে বিদ্রোহীদের দলে নাম লিখিয়ে ফেলেছেন এবং এই খবর চাপা থাকে না, ধরাও পড়ে গিয়েছেন। তারপর তিনি কার্যত মুখ লুকিয়ে, মানে মাথায় টুপি, চোখে সানগ্লাস, মুখে মাস্ক দিয়ে তিনি ওই সই সাবুত করে দুদিন আগে কলকাতায় ফিরেছেন। দমদম এয়ারপোর্টে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেয়নি। এদিন আবার এই মিটিংয়ের জন্য দিল্লি উড়ে গিয়েছেন, যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেননি দমদম এয়ারপোর্টে। কিন্তু দিল্লি বিমানবন্দরে তাকে ন্যাশনাল মিডিয়ার সাংবাদিকরা ঘিরে ধরেন। সেখানে সায়নী ঘোষ কোট আনকোট বিদ্রোহী হওয়ার পর প্রথমবার মুখ খোলেন। আমি পরপর সায়নী ঘোষের এই গত 10-12 দিনে যে ঘটনার পরম্পরা সেটা দেখাবো। প্রথমে তিনি কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, ইউসুফ পাঠান থেকে শুরু করে বাকি সাংসদ যারা শুরু থেকেই বিদ্রোহী ছিলেন তাদেরকে বেনজল বলেছিলেন এবং বলেছিলেন এরা যত তাড়াতাড়ি বেরিয়ে যায় ততই মঙ্গল। তার সেই বক্তব্যটা একবার শুনে নিন, তারপর পরপর আরও কিছু বক্তব্য আপনাদের শোনাচ্ছি। এবং আজ সায়নী ঘোষ দিল্লি বিমানবন্দরে বিদ্রোহী হওয়ার পর প্রথমবার মুখ খুলে কি বললেন সেটাও শোনাবো। এইটুকু বলতে চাই যে এরকম সময় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দেবেন তারা পার্টির ক্ষেত্রে বেনজল, এবং বেনজল যত তাড়াতাড়ি চলে যায় পার্টির তত বেশি শুদ্ধিকরণ হবে। হ্যাঁ, তো খারাপ সময় যদি তোমার বাড়ির লোক পড়ে তোমার বিরুদ্ধে তারাও মুখ খুলতে শুরু করে, এটা নতুন কিছু না। এবং আমি তো বলবো মিডিয়ার কথা, যেই মিডিয়া এতদিন বলতো মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিলে সেটা ভাতা এবং সেটা বিজেপির সরকার দিলে সেটা হচ্ছে মাস্টার স্ট্রোক, আমার মনে হয় মিডিয়ারও খুব দরকার আছে নিজেদের আত্মসমালোচনা করার। এইটা খারাপ সময়ে মানুষ মুখ খোলে নিজের জন্য। এতদিন যদি দলের বিরুদ্ধে কোনো ক্ষোভ থাকতো, পার্টিতে সবসময় স্পেস ছিল কথা বলার, কিন্তু পার্টিতে তারা সেটা বলেনি। এখন নিজেদের গা বাঁচানোর জন্য, পিঠ বাঁচানোর জন্য সবাই আমাকে যেন কেউ না বলতে খুলতে। সায়নী ঘোষ 2024 সালে তৃণমূলের টিকিটে জেতা, তৃণমূলের সিম্বলে জেতা যাদবপুরের মতো প্রেস্টিজিয়াস সিট থেকে প্রথমবারের জন্য সাংসদ নির্বাচিত হয়েছিলেন এবং বিপুল ভোটে জিতে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তিনি এই কথাটি এই দিন দশেক আগে বলেছিলেন। কাদের উদ্দেশ্যে বলেছিলেন? কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় থেকে যারা সিনিয়র পলিটিশিয়ান, যারা একেবারে শুরু থেকেই বিদ্রোহী ছিলেন, তাদের উদ্দেশ্যে বলেছিলেন, তাদেরকে বেনজল বলেছিলেন। এখন তিনি নিজেই কোড আনকোড, মানে তার কথা অনুসারে সেই বেনজলের দলেই যোগ দিলেন। ঠিক আছে, আমি বারবার বলি, রাজনীতি সম্ভাবনার শিল্প। রাজনীতিতে পার্মানেন্ট শত্রু বা পার্মানেন্ট বন্ধু বলে কিছু হয় না। পরিস্থিতি পরিবেশ অনুসারে তার গতিপথ পরিবর্তন করে। সায়নী ঘোষ করেছেন। নীতি নৈতিকতা আদর্শের বিচ্যুতি ঘটতে পারে, কিন্তু এর মধ্যে পলিটিক্যালি, অন্তত পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আমি কোনো অন্যায় দেখি না। কারণ এই ঘটনা ভারতবর্ষে এখন নয়, অনেক আগে থেকে ঘটে আসছে। পশ্চিমবঙ্গে আগে কেউ দেখেননি বলে এখন রে রব উঠছে। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্নটা সেই জায়গায় যেখানে আপনি লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার ইস্যুতে মিডিয়াকে দোষ দিলেন, মিডিয়ার সমালোচনা করলেন, বললেন মিডিয়ারও আত্মসমালোচনা করার দরকার আছে। যেখানে আপনি কাকলি ঘোষ দস্তিদার, ভাবতে পারেন
যিনি 40 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করেছেন, এত সিনিয়র পলিটিশিয়ান, শতাব্দী রায় 4 বারের সাংসদ, তাদের বিরুদ্ধে আপনি মুখ খুলেছেন, তাদেরকে বেনজল বলেছেন, এখন তাদের দলে গিয়ে নাম লিখিয়েছেন। ফলে আপনি কোন আত্মসমালোচনা থেকে এটা সায়নী ঘোষ করেছেন সেই প্রশ্নের উত্তরই মিডিয়া আপনাকে বারবার চেয়েছে। আপনি এর আগের দিন দমদম বিমানবন্দরে চোখ মুখ ঢেকে চলে গিয়েছিলেন, আজকের দিল্লি বিমানবন্দরে আপনি ছোট্ট করে মুখ খুলেছেন এবং বলেছেন, কি বলেছেন সায়নী ঘোষের মুখ থেকেই আপনারা শুনুন। आपको जवाब नहीं दूंगी, मैं जवाब सिर्फ अपने क्षेत्र के लोगों को दूंगी। ये लोग आपकी बात सुन रहे हैं सयानी जी, ये आवाज आपके लोगों तक पहुंच रही है, क्या कुछ आप बताएंगी? चड्डा भी पहुंचेगी, चड्डा नहीं हूँ चड्डी बन जाऊं, ऐसी बात आप आगे भी पहुंचेंगी, जवाब मिल जाएगा। आपको जवाब नहीं दूंगी, मैं जवाब सिर्फ अपने क्षेत्र के लोगों को दूंगी। ये लोग आपकी बात सुन रहे हैं सयानी जी, ये आवाज आपके लोगों तक पहुंच रही है, क्या कुछ आप बताएंगी? चड्डा भी पहुंचेगी, चड्डा नहीं हूँ चड्डी बन जाऊं, ऐसी बात आप आगे भी पहुंचेंगी, जवाब मिल जाएगा। যেভাবে সায়নী ঘোষকে মিডিয়া ঘিরে ধরেছিল এদিন দিল্লি বিমানবন্দরে, ফলে তার পক্ষে কিছু না বলে চলে যাওয়া সম্ভব ছিল না। তিনি বললেন যে এখনই আমি কিছু আপনাদেরকে জবাব দেবো না, আমি আমার লোকজনের কাছেই এর জবাবটা দেবো। লোকজন মানে বিদ্রোহী সাংসদদের যে ব্লগ হতে চলেছে সেখানেই তিনি বলবেন, এবং তিনি এই ইঙ্গিতটা দিয়ে রেখেছেন, যেটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট বলে আমার মনে হচ্ছে, যে সময় মতো আমি বলবো। এখন দেখুন, যারা যারা বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছে তারা কিন্তু পক্ষে বিপক্ষে ইত্যাদি ইত্যাদি নানাভাবে কেন বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন, কেন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর রাজনীতি করা যায় না বা থাকা যায় না, তার সব কিছু যুক্তি নিজের নিজের মতো করে দিয়েছেন। কিন্তু সায়নী ঘোষ এখনও সেই যুক্তি দিতে পারেননি। ফলে সেই জায়গা থেকেই আমার তাৎপর্যপূর্ণভাবে মনে হচ্ছে যে আগামীকালের পর, অর্থাৎ যখন লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে তাদের এই রেজলিউশনটা জমা পড়বে, তাদের এই চিঠিটা জমা পড়বে যে তারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সঙ্গে আর নেই, তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই আসল তৃণমূল, বা তারাই তৃণমূলের আলাদা ব্লক, তারা এনডিএকে সমর্থন করতে চান বা তারা তৃণমূলের থেকে আলাদা বসতে চান, এটা সই করে জমা দেওয়ার পর তারা বলবেন, তারপরে হয়তো সায়নী ঘোষ মুখ খুলবে। আর সায়নী ঘোষ মুখ খুললে কি আরও কিছু বিস্ফোরক তথ্য বেরিয়ে আসবে। কারণ সায়নী ঘোষ মুখ খুললে তাকে তো আত্মপক্ষ সমর্থনে কেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে বিরোধী শিবিরে যোগ দিলেন সেটাও তো বলতে হবে। সেটা কি কোনো চাপের কাছে, কোনো প্রলোভনের কাছে, নাকি সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার ভুড়ি ভুড়ি অভিযোগ ছিল, যেটা হয়তো এতদিন তিনি বলতে পারেননি। এইরকমই কিছু হবে, এর বাইরে কিছু হবে না, সেদিকে আমাদের নজর থাকবে। এবং অত্যন্ত ইন্টারেস্টিং হবে কিন্তু তিনি কি বলেন, আসলে কি কারণে যোগ দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তাকে বিধানসভার টিকিট দিয়েছিলেন, লোকসভার টিকিট দিয়ে সাংসদ বানিয়েছিলেন, তৃণমূল যুব সভানেত্রী করেছিলেন। প্রথমবার শুধু নয়, হেরে যাওয়ার পরেও সব কিছু ভেঙে দিয়ে যখন নতুন কমিটি বানালেন তখন একমাত্র সায়নী ঘোষকেই তার পদে বহাল রেখেছিলেন। তারপরেও কেন তিনি বিদ্রোহী শিবিরে যোগ দিলেন? তিনি সই করেছেন, তিনি বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, বিদ্রোহী ব্লকের সঙ্গে মিটিং করছেন দেখা যাচ্ছে। ফলে ধরেই নিতে হবে তার ইচ্ছাতেই এগুলো হয়েছে, কেউ জোর করে তাকে চাপিয়ে দেয়নি। তাহলে কি যতদিন তিনি তৃণমূল কংগ্রেস করে এসছেন এই 5-6 বছর, তখন কি তৃণমূলের তরফে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে তার সঙ্গে কোনো অন্যায় করা হয়েছিল? কোনো অন্যায় সেটা আমরা জানি না। কিছু না কিছু তো সায়নী ঘোষকে বলতেই হবে, কারণ তাকে তো আত্মপক্ষ সমর্থন করতেই হবে। ফলে সেটা কি বা কতটা বিস্ফোরক সেদিকে কিন্তু সকলের নজর রয়েছে। কারণ সায়নী ঘোষ এদিন দিল্লি বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন সব প্রশ্নের জবাব পাবেন, সময় মতো সব কিছু বলবো। আমরা সেই অপেক্ষাতেই থাকবো সায়নী ঘোষ আসলে কি বলেন, কি কারণে তিনি বিদ্রোহী শিবিরে যোগ দিলেন। এটা ছিল এই প্রতিবেদনের প্রথম অংশ। দ্বিতীয় যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী, বর্ষিয়ান সাংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়ার আগে তিনিই ছিলেন লোকসভায় তৃণমূলের বিরোধী দলনেতা। দীর্ঘ অভিজ্ঞতা তার, পার্টির অভ্যন্তরে তার যেমন সুনামও ছিল তেমন দুর্নামও ছিল। সব কিছু বাদ দিয়ে তিনিও সবাইকে অবাক করে গতকাল শতাব্দী রায়ের সঙ্গে দিল্লিতে গিয়ে ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করেন। এবং অমিত শাহ, চিন্তা করুন, যে সে নেতা নয়, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, সর্বভারতীয় বিজেপির সেকেন্ড ইন কমান্ড, তার বাড়িতে 70 মিনিট, 1 ঘন্টারও বেশি সময় বৈঠক করেন। কিন্তু এই প্রতিবেদন করা পর্যন্ত যা খবর, এখনও নাকি তিনি ওই রেজলিউশন বা চিঠিতে সই করেননি। কেন সই করেননি? তিনি নাকি বলেছেন এই যে আলাদা একটা ব্লক তৈরি হবে, সেই পরিষদীয় দলের পরামর্শদাতা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখতে হবে। এটা শুধু তিনি নয়,
আরও অনেকে বলেছেন। এবারে মমতা বন্দ্যোপাধ্যায় মানবেন কি মানবেন না পরের ব্যাপার, কিন্তু এই শর্তটি নাকি তার রয়েছে, অনেকেই সেটা বলছে, এবং সেই কারণেই তিনি বিদ্রোহী শিবিরে যোগ দিতে চান। এর পাশাপাশি আরও একটা খবর আসছে, সেটা হলো লোকসভায় এই যে নতুন ব্লক তৈরি হচ্ছে তৃণমূলের, এই যে 20 জন ভেঙে গিয়ে, সেখানে নাকি তাকেই বিরোধী দলনেতা করা হবে। তবে এ প্রসঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, যেহেতু কাকলি ঘোষ দস্তিদার দীর্ঘদিনের সাংসদ, তিনি প্রথম এই ইনিশিয়েটিভটা নিয়েছিলেন, তিনি প্রথম এই উদ্যোগটা নিয়েছিলেন, সুতরাং তাকে সামনে রেখেই লড়াই হোক, তার এই নতুন ব্লকের দলনেতা হওয়ার কোনো ইচ্ছা নেই। এর বাইরে আরও একটি বিষয় যেটা খুব সিগনিফিকেন্ট, আমি জানি না আমি যখন প্রতিবেদন করছি ততক্ষণে এটা ডেভেলপমেন্ট হয়েছে কিনা, কিন্তু এখনো পর্যন্ত যেটা খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নাকি তিনি বলেছেন তার সঙ্গে কথা বলেই তিনি বিদ্রোহী শিবিরের এই চিঠিতে সই করবেন। এবং শুভেন্দু অধিকারী, আপনারা জানেন তার আজকে দীঘায় কর্মসূচি ছিল, তিনি আজকে দিল্লি যাননি অন্তত এই প্রতিবেদন করা পর্যন্ত। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছে, শুভেন্দু অধিকারী তাকে বলেছে আপনি সইটা করুন, তারপর আপনার সঙ্গে আমি দেখা করে নেবো। তারপর আবার শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারী নাকি আজ রাতেই দিল্লি যেতে পারে এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হতে পারে, তারপর তিনি নাকি চিঠিতে সই করবেন। আমি এখনো বলছি এই প্রতিবেদন করা পর্যন্ত এই ডেভেলপমেন্টটি ছিল। আপনারা একবার শুনিয়ে দিই সুদীপ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন বিষয়টি নিয়ে। না, আমি এখনো সই করিনি। আচ্ছা, আমি শুভেন্দুকে বলেছিলাম তুমি এসে উপস্থিত হলে তবেই সই করবো। আচ্ছা, তো দুপুর পর্যন্ত আমাকে বলেই যাচ্ছিল যে আমি আজকে আসতে পারছি না, আপনি সইটা করুন। কিন্তু আমার কাছে এখন শেষ মুহূর্তে খবর এসছে বোধ হয় রাত্রিবেলায় আসছে। তো শুভেন্দু অধিকারীর সাথে দেখা হবে আপনার? মনে হচ্ছে হবে রাত্রে ডিনারে। আপনারা শুনলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এবং শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী আজ রাতে দিল্লি যান কিনা, এবং দিল্লি যাওয়ার পর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হওয়ার পর সুদীপবাবু কী সিদ্ধান্ত নেন, সেই খবরের দিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে। এই প্রতিবেদনের শেষ বা তৃতীয় অংশে আমি যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো, সেটা হলো কাকলি ঘোষ দস্তিদার, বারাসাতের বর্ষিয়ান সাংসদ, যার নেতৃত্বেই মূলত এই বিদ্রোহী শিবির তৈরি হয়েছে। তিনি এদিন সকালে দিল্লি উড়ে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, এবং তিনি জানিয়েছিলেন এখনো পর্যন্ত তো 20 জন, সংখ্যাটা আরও বাড়তে পারে, আরও 2-1 জন বাড়তে পারে। আগামী 24 ঘন্টার মধ্যেই সেটা আমরা দেখতে পাবো নিশ্চয়ই, কারণ আগামীকাল সোমবারই লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে এই চিঠি বা রেজলিউশন জমা করবে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। এর পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কাকলি ঘোষ দস্তিদার তিনি ঠিক কি বলেছিলেন শুনবো। দেখুন, আমাদের কথাবার্তা যাদের সঙ্গে হয়েছিল, যারা যারা এই পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতি গত 4-5 বছর বিশেষ করে যে জায়গায় গিয়েছিল তার বিরুদ্ধে যারা মত দিচ্ছিলেন, তাদের সঙ্গে কথাবার্তা হয়েছিল। এবং তার মধ্যে আরও আছে, ধরে নিন আরও 2-1 জন আসবেন। আমি যেটা 20 বলেছিলাম সেটা আসলে 22, সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় কি আপনাদের নেতা হচ্ছেন এবং আপনি কি মুখ্য সচেতক সবাই হচ্ছেন? মিলে বসে যেটা সিদ্ধান্ত হবে, কেননা এখানে এখন কিন্তু আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে সবার একটা মতের প্রাধান্য দেওয়া হবে। ইংলিশে যেটা বলে যে ইট উইল বি নট বাই ডিকটেটেড, ইট উইল বি বাই ডিসকাশন অ্যান্ড সবাই মিলে আলোচনা করে যেটা ঠিক হবে সেটাই হবে। তারা কি আপনাদের সঙ্গে কন্ট্যাক্টে রয়েছে? তারা তাদের রোজকার কন্ট্যাক্টে রয়েছে। দেখা যাক এদিন ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকের পর আর কি আপডেট হয়। তবে শোনা যাচ্ছে এখনো পর্যন্ত যা পরিস্থিতি, আজ রাতেই ভেঙে ছাড়খাড় হয়ে যেতে পারে তৃণমূল কংগ্রেস। তবে এই বিদ্রোহী শিবিরকে চাপে রাখতে তৃণমূল, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল, অভিষেক বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল, তারাও কিন্তু চুপ করে বসে নেই। তৃণমূলের 2 সাংসদ, একজন লোকসভার সাংসদ কীর্তি আজাদ এবং একজন রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ, আগামীকাল বিদ্রোহীরা লোকসভা স্পিকার ওম বিড়লার মুখোমুখি হওয়ার আগে এদিন 20 আকবর রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ, তার লেখা একটি চিঠি নিয়ে পৌঁছে যান কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ। সেই চিঠিতে নাকি এমন কিছু উল্লেখ করা হয়েছে, কিছু সুপ্রিম কোর্টের রায়ের উল্লেখ করা হয়েছে, কিছু সাংবিধানিক রীতিনীতি নিয়মের উল্লেখ করা হয়েছে, যাতে এই আলাদা ব্লককে স্বীকৃতি দেওয়া না হয়, তার কিছু ডকুমেন্টেশনও এই চিঠির সঙ্গে জমা দেওয়া হয়। ফলে আগামীকাল রাজ্য রাজনীতির দিল্লির প্রেক্ষাপটে একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। আদৌ কি আলাদা ব্লক তৈরি হবে, নাকি আইনের ঘেরাকলে সেই প্রসেস থমকে যাবে? তবে এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে আগামীকালই হয়তো সাংসদদের নতুন তৃণমূল ব্লক প্রতিষ্ঠা পেতে পারে দিল্লির বুকে। সেদিকেই আমাদের নজর থাকবে, আর আপনাদের নজর থাকুক খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলে।
এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবর আলো সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবর আলো সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।